দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনের 500তম পর্বে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আজ এই অনুষ্ঠানের 500তম পর্বে প্রচারিত হচ্ছে এতদিনে যারা লেট এডিশনে অতিথি হয়ে এসেছেন, একই সাথে এসএটিভির কর্তৃপক্ষ, কলাকুশলী, দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী সবাইকে এসএটিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আলোচনা করব টকশোর গ্রহণযোগ্যতা নিয়ে। দর্শক, আজকের বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত জানাতে এসএমএস করুন, এলি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং মতামত দিয়ে পাঠিয়ে দিন 16361 নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান এবং ওই দিনের লেট এডিশনের উপস্থাপক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নাঈম নিজাম। আপনাদের তিনজনকেই স্বাগতম আমাদের এই 500তম পর্বে। জনাব নাঈম নিজাম, আপনার থেকে শুরু করতে চাই। অনেকেই বলে যে টকশো সময়ের অপচয়, আপনি কিভাবে মূল্যায়ন করেন টকশোগুলিকে? টকশোতে মূল্যায়ন আগে ওই দিনের একটু স্মৃতিটা একটু লেট এডিশন 1 মিনিট বলি। আমি প্রথমত সেদিন এই অনুষ্ঠান যারা বা লেট এডিশন সাথে সম্পৃক্ত সকল আমাদের কলা কুশলী যারা ক্যামেরার সামনে এবং আড়ালের থেকে কাজ করতেন বা ওই সময় যারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আর এসএটিভি কর্তৃপক্ষ, এসএটিভি চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি সেই সময় আমাকে অনুরোধ করেছিলেন অনুষ্ঠান করার জন্য এবং আমি সেটি করেছিলাম। এবং আমার কাছে ভালো লাগলো, আমি এটিএন বাংলা ছাড়ার পর অনেকদিন পর একটা টকশোতা উপস্থাপনা করা, অংশগ্রহণ করা এক ধরনের, উপস্থাপনা করা আপনি নিজে করেন সেটা বুঝেন, এটা আরেকটি একটা বিষয়, একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। আমার ওই সময় রাজনৈতিক অবস্থা যেরকম ছিল সেই মিলিয়ে আমার ভালো লেগেছিল যে আমরা ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করে সে সময় করতে পেরেছিলাম। এবং সেই সময়টা আমার প্রথম দিনের অতিথি ছিলেন কাজী ফিরোজ রশিদ এবং ব্যারিস্টার নাজমুল হুদা, এবং এর 2-3 দিন পরে জনাব খালিকুজ্জামান এসেছিলেন এবং আমরা সেদিন স্কাইপিতে এনেছিলাম, স্কাইপিতে ওনাকে এনেছিলাম। আমরা প্রথম পর্ব অনেকগুলো স্কাইপিতে আনা বা মুভমেন্ট অনেকগুলো ছিল, প্রথম দিনে ছিলেন উনি। তারপরে এই 2-3 দিনের মধ্যে কাজী ফিরোজ রশিদ, কাজী জাফর আহমেদ, আমাদের আসমা আব্দুর রব, কাদের সিদ্দিকী, এরকম একটা সবাই কম বেশি, এবং আরো কর্নেল জাফর ইমাম, বীর বিক্রম, এবং একটা সবাই একদম জাতীয় নেতৃবৃন্দ যারা ছিলেন কম বেশি একদম দ্রুত সময় তারা অংশ নিয়েছিলেন। এবং নুর আলম সিদ্দিকী একাধিক দিন এসেছিলেন এবং একটা যাত্রাটা আমাদের খুবই পজিটিভ একটা যাত্রা ছিল। আমি আপনাকে কাছে ধন্যবাদ জানাচ্ছি যে ধারাবাহিকতা অব্যাহত, কারণ যদিও আমি আমার মূল পত্রিকার দিকে ব্যস্ততা থাকার কারণে কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আপনি কন্টিনিউ করছেন। আমি আর আপনি একসঙ্গে শুরু করেছিলাম, কিন্তু আপনাকে আপনাকেও ধন্যবাদ এই জায়গাটায় যে আপনি আবার শুরু করলেন, একটা জায়গা না হচ্ছে ধরে রাখলেন। এটা একটা বড় বিষয়, একটা জিনিস শুরু করা যায়। আসলে টকশোটা হলো কি, আমরা যখন টকশোটা এই লেট এডিশনটাই শুরু করেছিলাম, যে আপনার প্রশ্নের জবাবে এখন বললাম, সেটা হলো লেট এডিশন আমরা যখন শুরু করেছিলাম সে সময় রাজনৈতিক অবস্থাটা বিবেচনা করুন। মানুষের একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, একটা অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা, সামাজিক আমাদের একটা অবস্থান যেরকম ছিল, হতাশা, মানুষের মধ্যে অন্যরকম চাওয়া পাওয়ার হিসাবগুলো না মেলা, এই জায়গার সময় শুরু করে ওই সময় সরকারের অবস্থানটুকু, বিএনপির অবস্থানটুকু এখনকার সঙ্গে মেলালে কিন্তু হবে না। কিন্তু মানুষ কথা শুনতে চাইতো, মানুষ জানতে চায় যে দেশে কি ঘটলো, মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে জবাবদিহিতা চায়, মানুষ যারা সমাজে বিভিন্ন জায়গাতে অবস্থান করছে সেই জায়গাটুকু জানতে চায়। একটি টকশোর মধ্যে দিয়ে মানুষ এখন শুধুমাত্র, আগে সিরিয়াস একটা বিষয়, এটা এক ধরনের বিনোদনের খোরাকও আমাদের মানুষের মধ্যে, আগে নাটক দেখতো, কিন্তু গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সময় মানুষ নাটক বাদ দিয়ে টকশো দেখে। কেন দেখে? মানুষ জানতে চায় ঘটনা প্রবাহ কোন দিকে গেল, কিংবা একটা রাষ্ট্র কিভাবে চলতে পারে, কিংবা একটা দেশের শিল্পায়ন কিভাবে হতে পারে, এডুকেশন ব্যবস্থা কিভাবে পরিবর্তন আসতে পারে, সামাজিক অবক্ষয় কি করে আমরা রোধ করতে পারি, নৈতিক অবক্ষয়গুলো কি করে রোধ করতে পারি, ওই জায়গাগুলো মানুষ জানতে চায়। টকশোর একটা মাত্র শুধুমাত্র গদবাদা একটা জায়গা নয়, টকশোকে ব্যাপ্তিটা এখন অনেক বেশি। যদিও কোনো ক্ষেত্রে গেস্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখি হয়তো তিনি করছেন আলুর ব্যবসা, কিন্তু আমরা লিখে দিই রাজনৈতিক বিশেষজ্ঞ। আর তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের যদি শিক্ষক হতেন তাহলে এক ধরনের কথা হতো। কিংবা আপনি হয়তো তিনি পটলের ব্যবসা করছেন, মাছের ব্যবসা করছেন, তাকে আপনি যদি দিয়ে দেন যিনি বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাহলে তো হবে না। আপনার টকশোর গেস্টের মানটা, অতিথির মানটা যদি রক্ষা করা না হয়, কোনো টেলিভিশন, কোনো জায়গাতে আমি মাঝে মাঝে যখন দেখি একজন সংবাদকর্মী হিসেবে, একজন মিডিয়া কর্মী হিসেবে বাংলাদেশের
ইলেকট্রনিক মিডিয়া যখন যাত্রা শুরু করে আমার সেখানে প্রথম ধাপ থেকে আমি জড়িত এই টেলিভিশন মিডিয়ার সঙ্গে। প্রিন্ট মিডিয়া আমার আরেকটা ধাপ, কিন্তু টেলিভিশন আমরা প্রিন্ট মিডিয়া শুরু করেছিলাম, এখনো আমি প্রিন্ট মিডিয়া আমার মূল পরিচয় হলো আপনার এটিএন বাংলার সংবাদটা আমি ফাউন্ডার নিউজ এডিটর, আমার হাতে যাত্রা শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে আমি এটুকু বলবো একজন সংবাদকর্মী হিসাবে বা এই টেলিভিশন মিডিয়ার একজন পুরানো লোক হিসাবে যে আমার এমন কোনো অবস্থান তৈরি করা টকশোতে ঠিক নয় যার মধ্যে দিয়ে আমরা যারা দেখবে দর্শকরা তাদের কাছে একটা ভুল বার্তা যেতে পারে মানুষের সম্পর্কে, এবং মানুষকে সচেতন করার পরিবর্তে মানুষ বিরক্ত হবে, সেই জায়গাটুকু বেরিয়ে আসতে হবে। আর বড় লোকের আলাদের ঘরের দুলালদেরকে তারা একটা রাজনৈতিক পরিচয় আছে সেটুকু দিলে হয়। তাদেরকে রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে আপনি যদি যে কোনো একটা অবস্থান এনে তুলনা করে দিলেন যে ঠিক আছে খালেকুজ্জামান ভূঁইয়ার 70 বছর 50 বছর রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে অখ্যাত একজন 15 দিন আগে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর রাজনীতি শুরু করলো, তাকে সে করছে আওয়ামী লীগ বা বলছে সরকারের পক্ষে, আপনি দিলেন রাজনৈতিক বিশেষজ্ঞ, হবে না, কিংবা মিডিয়া বিশেষজ্ঞ। অদ্ভুত বিষয়। এই জায়গাগুলো থেকে আমি মনে করি টকশো যদি বেরিয়ে আসতে পারে আমরা একটা পজিটিভ ধারা তৈরি করতে পারবো। জনাব কাজী ফিরোজ রশিদ, টকশো কি আপনারা সরাসরি পলিটিক্স করেন, টকশো কি আপনাদের কোনো কাজে লাগে কি? ধন্যবাদ। এসএটিভির লেট এডিশনের আজকে 500তম পর্ব। এই পর্বে আপনাকে সহ এসএটিভি কর্তৃপক্ষ, বিশেষ করে সালাউদ্দিন ভাই আমার অত্যন্ত বন্ধু মানুষ, এই ক্যামেরার সামনে যারা আছেন, পিছনে যারা আছেন, কলাকৌশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি প্রথমেই নঈম নিজাম ভাইকে, যিনি এই পর্বটা প্রথম শুরু করেছিলেন, এখানে থেকে যিনি আপনার এই দায়িত্বটা পালন করেছিলেন সেই প্রথম পর্ব থেকে। দীর্ঘদিন উনি এই যাত্রা শুরু করে দিয়ে গেছেন, সেখান থেকে আপনারা আবার এখানে নিয়ে এসছেন, আজকে 50তম। এটা একটি টেলিভিশনের জন্য এটা একটা বড় পাওনা। আমি এই আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি যে তারা এসএটিভি দেখেন নিয়মিত। না হলে মানুষ যদি এইটাকে গ্রহণ না করতো তাহলে এতদিন আপনারা অন্য প্রোগ্রামে চলে যেতেন। এটা আরও কন্টিনিউ করবে। মানুষ টকশো কেন দেখবে না? টকশোর মধ্যে একটা মেসেজ যায়। সে মেসেজটা কি? এখানে কিন্তু বিভিন্ন মতাবলম্বীদের আপনি নিয়ে আসা হয়। নঈম নিজাম ভাই যেটা বললেন, উনি তো শুধু ধরেন এখন আজকে সঞ্চালকের ভূমিকা পালন করতেছে না, উনি একজন অতিথি হিসেবে আসছেন কথা বলতে। কিন্তু উনি কিন্তু একটি বড় পত্রিকা, বাংলাদেশের সব থেকে বেশি প্রচারিত যে পত্রিকাটা বাংলাদেশ প্রতিদিন, তার সম্পাদক। তো সেজন্য আমরা বলতে চাই যে এই যে পত্রিকায় লেখা হয় তা সেইগুলো দেখে কিন্তু আমরা আপডেটেড হই, প্রত্যেকটা সংবাদ পড়ি, এবং সন্ধ্যার সময় আমাদের যখন ডেকে আনেন আমরা কিন্তু এইগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করি। কিন্তু যারা কোনোদিন রাজনীতি করে নাই, বিশ্লেষক না, কোনো কাজে আসে নাই, হঠাৎ করে একদিনে তারা বিশেষজ্ঞ হয়ে যান। কেউ রাজনৈতিক বিশেষজ্ঞ, কেউ ধর্ম বিশেষজ্ঞ, কেউ আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সব পণ্ডিত। এইভাবে করে করে টকশোর কিছুটা গ্রহণযোগ্যতা কমে যায়। এটা বিভিন্ন চ্যানেলে আমরা কিছু কিছু সময় খুব খারাপ লাগে যখন এমন এমন লোকদের দেখি যে যাদের জনগণ তো চিনতে হবে, তার কথাটা গ্রহণ করতে হবে। একদিন তো এটা হয় না। একটা খালেকুজ্জামান একদিনে এখানে আনা যাবে না, নঈম নিজামকে একদিন এখানে আনা যাবে না। তাদের এই পর্বে আসতে, এখানে আসতে দীর্ঘ পথ হাঁটতে হয়েছে, জনগণের মধ্যে পরিচিত হতে হয়েছে। তারপর তারা একটা কথা বলে জনগণ শুনবে যে এই কথাটা কোন দিকে যাচ্ছে, কেন বলতেছে। আমরা একটা মেসেজ দেই, সেটা হচ্ছে কি কেউ গ্রহণ করুক আর না করুক, অর্থাৎ সমাজকে সচেতন করার একটা বড় মাধ্যম হচ্ছে এই টক শো। মানুষ দেখবেন যে আগে নাটক, নভেল দেখতো, গান, নাচ দেখতো, কিন্তু এখন কিন্তু অনেক দর্শক আছে যারা টক শো না দেখে ঘুমায় না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, যদি আপনার টক শোটা দেখে যে এখানে অতিথি ভালো নেই, চট করে চ্যানেল চেঞ্জ করে আরেকটা জায়গায় চলে যায়। সেইখানে হইল সব থেকে বড় মুন্সিয়ানা যারা এই টেলিভিশনে, আপনারা যারা এই প্রোগ্রামটা পরিচালনা করেন, কোন কোন অতিথিদের কোন সময় আনবেন। হয়তো দেখা গেল বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় এমন এমন লোকদের আনবেন যারা সংগ্রাম দেখেই নাই, বা ওই সময় হয়তো এখানে চাকরি বাধা করছেন মহা সুখে। যদি দেশ স্বাধীন না হইতো তারা ওইভাবে ভালো থাকতেন। স্বাধীন হয়েছে, এখন তারা আবার বড় মুক্তিযোদ্ধার প্রবর্তন হয়েছে। এই জন্য তারা কয়ে যে আমরা মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, বড় মুক্তিযুদ্ধে চলে যান। আমরা হাসি এই পর্দায়, আমরা দেখি মাঝে মাঝে, আমি নাম বলতে চাই না। তা এই সেই জন্য আপনাদেরও সেট করতে হবে কখন কাকে আনবেন, সেটা একটা বড় জিনিস।
আমরা নিশ্চয়ই আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি, সমাজের বিভিন্ন যে সমস্যাগুলো আছে এইগুলো তুলে ধরি, তাতে কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়, সবসময় সবাইকে আমরা খুশি করতে পারি না, এটাও আমাদের সমস্যা আছে। যার বিরুদ্ধে যায় সে একটু অখুশি হয়, কিন্তু যার পক্ষে যায় খুশি হয়। কিন্তু আমরা চেষ্টা করি সবসময় নির্ভীকতা বজায় রেখে একদম সত্য কথাটা, জনগণের কথাটা এখানে প্রকাশ করার জন্য। সেই জন্যই যারা স্পষ্ট কথা বলে জনগণ তাদেরটা গ্রহণ করে বেশি এবং সেই চ্যানেল দেখে বেশি। জনাব খালেকুজ্জামান, টক শোকে কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম যেটা আছে 500 পর্ব, তার প্রথম ইয়েতেই তখন নঈম নিজাম সাহেব উনি পরিচালনা করছিলেন এবং আমি বোধহয় স্কাইপিতে যুক্ত হয়েছিলাম। ফলে এখানে যে কর্তৃপক্ষ বা নঈম নিজাম সাহেব সহ এসএটিভি পরিবারের সকল সদস্য, আপনি সহ, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। এখন এটা হলো যে আপনি 500 পর্ব কথাটা, এটার দ্বারাই বোঝা যায় যে টক শোর একটা গ্রহণযোগ্যতা বা এটা একটা জনগ্রাহ্যতা আছে, নাহলে আপনি 500 জায়গায় আসতে পারতেন না। এবং আজকে আপনি সিদ্ধান্ত নেন না যে বন্ধ করবেন, আপনি বরং একটা উৎসাহের সঙ্গে যেটাকে 5000-এ নিয়ে যাওয়ার কথা ভাবছেন, তার মানে এটা প্রমাণ করে যে এটা গ্রহণযোগ্যতা আছে। এখন আমরা একটা ইয়েতে বুঝি যে মানুষের জীবন, যেমন আমার শরীরটা, এটা কিন্তু মানুষজন বলছে ডেড অ্যান্ড অ্যালাইভ। অর্থ কি? রক্ত সঞ্চালন যদি থাকে মানুষটা জীবিত থাকে, আপনার যখন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে হি ইজ ডেড। তাহলে একটা সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সেগুলিও যদি আপনার জীবন্ত থাকতে পারে না যদি মতামতের এই ধরনের আদান প্রদানটা না থাকে, তাহলে জনগণের কাছ থেকে সেটা উঠে আসে, আবার জনগণের কাছে যায়, বিভিন্ন সহস্র মতামতের যে জঙ্গম ক্রিয়া চলে, এটা একটা সমাজের স্বাস্থ্য রক্ষা করে, রাজনীতির শক্তি যোগায় এবং সমস্ত ক্ষেত্রে এটাকে জীবন্ত রাখে। ফলে আজকে টকশোর ব্যাপারটা যেটা আসছে, সেখানেও বিভিন্ন মানুষ মতামতের, যদিও সেখানে সব জিনিস, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, দর্শন, সাহিত্য, সমস্ত ক্ষেত্রে এখানকার শাসন ব্যবস্থা সবকিছু নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করা বা সমস্ত মতামতগুলিকে এখানে নিয়ে আসা, সেটা সম্ভব না হলেও এর মধ্যে কিছু যতটুকু আসে এটার মানুষ কিন্তু এটা তালাশ করে, মানুষ এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। যেটা উনি বলতেছিলেন যে আগে যেমন আপনার ধরেন মানুষ এই যে সিনেমা দেখতো বা বিভিন্ন অন্য অনুষ্ঠানগুলি দেখতো, কিন্তু এখন আপনার গ্রামেও, আমি একটা খুব প্রত্যন্ত এলাকায় গিয়েছি, সেখানে 73-তে আবার ইলেকশনের সঙ্গে কাজ করেছিলেন, বয়স হয়ে গেছে 80-র উপরে। তো উনি দেখলাম যে লাঠি ভোট দিয়ে বাজারে আসছেন। আমি বললাম যে আপনি তো আমাকে অপরাধী করে ফেললেন, আপনি বলতেন আমি যেতাম, কষ্ট করে এখানে আসছেন। কয় না, মাঝে মধ্যে দেখি, এই জন্য সাক্ষাৎ দেখার জন্য আসছি। আপনি দেখেন মানে কয় যে আমরা ব্যাটারি দিয়ে টেলিভিশন ওই টক শো দেখে। তাহলে আপনি বুঝেন যে ওই এলাকা এখনো বিদ্যুৎও যায়নি, সেই এলাকার মানুষও দেখে। বলে কেন দেখেন? বলে যে না, এখানে আসলে আমরা তো অন্য কোথাও কিছু পাই না। ফলে দেশটা কিভাবে চলছে, শাসন ব্যবস্থাটা কিভাবে চলছে, বা আমরা দেশের এই অবস্থাটা কি অবস্থা চলছে, এই ব্যাপারে মতামতগুলি আমরা জানতে চাই, শুনতে চাই। এখন এই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে গণতন্ত্রকে আপনি যখন বলছেন যে জনগণ হলো ক্ষমতার মালিক, তাহলে জনগণের ক্ষমতা মানে কি? 16 কোটি লোক তো এক জায়গায় বসে দেশ শাসন করতে পারে না। তাহলে 16 কোটি মানুষের পক্ষে তখন দেশটাকে 300 ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করে এখানে প্রতিনিধি পাঠানো হচ্ছে। এরা কিন্তু শাসন ক্ষমতার মালিক না। আমাদের শাসক গোষ্ঠী কথা যেমন বলে আমরা ক্ষমতায় এসেছি, আমরা ক্ষমতা চালাচ্ছি, এই কথাগুলি ভুল। কারণ তারা এটা বলা উচিত যে আমরা জনগণের পক্ষে তাদের প্রতিনিধি হিসেবে একটা দায়িত্ব পালন করছি। কিন্তু আমাদের শাসকদের কাছ থেকে আমরা এইভাবে এই ভাষাটা আমরা শুনতে পাই না, কিন্তু এটা হলো সঠিক ল্যাঙ্গুয়েজ। এখন জনগণের প্রতিনিধি হিসেবে যারা আসছেন তারা কিভাবে দেশ চালাচ্ছেন? কারণ এখানে যেমন অনেকগুলি নীতিমালা, যদি সেগুলি আমরা গণমাধ্যমে যে শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি ইত্যাদিতে নীতিমালাগুলি আছে, তাহলে এই নীতিমালা একটা শাসক গোষ্ঠী তারা প্রণয়ন করে, কিন্তু সেটা জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে এবং জনগণের মতামতের ভিত্তিতে সেটাই হওয়া উচিত। তাহলে কতখানি সেটা জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, জনগণের মতামতের পক্ষে সেটা যাচ্ছে তার একটা বিচার। যেমন বিশেষ করে এখন আমাদের পার্লামেন্ট যেহেতু কার্যকর নাই, কারণ পার্লামেন্টে একটা বন্দনা শুনে অথবা সেই জায়গায় একই জিনিসের একটা, যেমন একটা বাংলাদেশ টেলিভিশন এবং আমাদের পার্লামেন্ট, যেটা হতো সোর্স হতে পারে সবচেয়ে বেশি, যে মানুষের কাছে সমস্ত মতামতগুলিকে সেখানে উপস্থাপন করা। কারণ এটা আমরা যেহেতু ওই কথা বলে শেষ করছি যে মানুষ, এটার মধ্যে যে মূল কথা হলো ফিলোসফিক্যাল টলারেন্স, মানে দার্শনিক সহনশীলতা, ভিন্ন মতের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, তারপর সেটাকে সহনশীলতা থাকবে। আর হলো যুক্তিবাদ, সেটা আপনি যুক্তি করেন যে আপনার একটা মত আছে, আমার একটা মত আছে, সেই মতের মধ্যে যুক্তিসঙ্গত মতামতটাই মানুষ গ্রহণ করবে। তাহলে গ্রহণ বর্জনের ইয়েটা মানুষের কাছে ছেড়ে দিতে হবে, আমরা যুক্তিগুলি উপস্থাপন করব। আপনার কাছে আবার আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি।
দর্শক, লেট এডিশনে পর্যন্ত নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড 5 লেট এডিশন। আজকে আমরা আলোচনা করছি টক শোর প্রয়োজনীয়তা নিয়ে। আমাদের সঙ্গে আছেন কাজী ফিরোজ রশিদ, জনাব নাঈম নিজাম এবং খালিকুজ্জামান। জনাব নাঈম নিজাম, আপনার কাছে জানতে চাবো, পার্লামেন্ট এরকম একটা জীবন্ত আলোচনা হয় এবং ওইটার জন্য সংসদ একটা লাইভ ব্রডকাস্টের ব্যবস্থাও টেলিভিশন করেছে, অনেক টাকার বিনিময়ে হয়েছে। মানুষ কিন্তু খুব একটা বড় কেউ নেতা বা নেত্রী না কথা না বললে ওইটা দেখে না, ওইখানে গ্রহণযোগ্যতাটা আসে নাই কেন? দেখুন, আপনি যদি পার্লামেন্টের সত্যিকারের বিরোধী দল তার রোল প্লে করে, তখন এর আকর্ষণটা অন্যরকম থাকে। 79-এ ফিরোজ ভাই তখন আওয়ামী লীগের যুবলীগের নেতা ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন। আওয়ামী লীগের মাত্র 39 জন এমপি ছিল পার্লামেন্টে। আসাদুজ্জামান সাহেবের নেতৃত্বে তারা পার্লামেন্টে গিয়েছিল। সেই পার্লামেন্ট কি প্রাণবন্ত ছিল না? প্রাণবন্ত ছিল। এবং সেই পার্লামেন্টে আপনি যদি প্রিভিয়াস ইয়েটা পড়তে যান, প্রসিডিংসগুলো খুঁজে পান, আপনি দেখবেন যে একদম পার্লামেন্টে প্রাণবন্ত বিতর্ক, শাহজিজের পাল্টা জবাব দেওয়া, মহিউদ্দিন সাহেব যিনি পরে বাকশালের চেয়ারম্যান ছিলেন তার উত্তপ্ত বাক্য বিনিময়, আসমা ফিরোজ নতুন পার্লামেন্টে ওই সময় প্রবেশ করেছিলেন, এখন যিনি সিপ হুইপ, তিনিও জমি রেখেছিলেন সে পার্লামেন্টকে। 86 সালে যখন এরশাদ সাহেব ক্ষমতায়, ফিরোজ ভাইও সে পার্লামেন্টে ছিলেন। সেই পার্লামেন্টেও ওইরকম একটা অবস্থা, আওয়ামী লীগ একটা শক্ত অবস্থান গ্রহণ করে, তারা একটা অবস্থান গ্রহণ করার কারণে সেটি প্রাণবন্ত ছিল। পার্লামেন্টে গুজব ছড়িয়ে পড়ল মিজানুর রহমান চৌধুরী জাতীয় পার্টি ছেড়ে চলে যাবেন আওয়ামী লীগের সঙ্গে, এসে পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য হয়েছিলেন। মানে পার্লামেন্টটাকে ঘিরে একটা আকর্ষণ যেটা থাকা, যে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা অভিশংসন প্রস্তাব উত্থাপন হতে পারে, মিজান চৌধুরী সেটি সমর্থন দিবেন। এটা যেটা কাগজে যখন প্রকাশ হয়ে গিয়েছিল, তারপরে সে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল। মানে আকর্ষণ সেখানে তৈরি। 91 সালের পার্লামেন্ট, যেটি 1972 সাল থেকে যদি আমরা হিসাব করে দেখি, সবচেয়ে প্রাণবন্ত পার্লামেন্ট ছিল 91 থেকে আপনার 96 পর্যন্ত। আমি ছোট্ট দুটি ঘটনাগুলোর সময়ের দিকে তাকিয়ে আমি সেটি বলছি। একটা হলো মিজানুর রহমান চৌধুরী, তিনি চাঁদপুর থেকে নয়, তিনি ইলেক্টেড হয়েছিলেন উপনির্বাচনে রংপুর থেকে। তিনি পার্লামেন্টে প্রথম যেদিন গেলেন, তিনি একটা বক্তব্য রেখেছিলেন। সে সময় জাতীয় পার্টির পক্ষে নাম নিলে আওয়ামী লীগও মারতে যায়, বিএনপিও মারতে যায়, জামাত মাঝখান থেকে তালি দেয়, এরকম একটা অবস্থা ছিল। সেই সময় মিজানুর রহমান চৌধুরী বক্তব্য রাখার সময় শুরু করেছেন যে, মাননীয় স্পিকার, ওইদিকে তিনি সংসদ নেত্রী খালেদা জিয়ার প্রশংসা করলেন, বিরোধী দলনেত্রী শেখ হাসিনার প্রশংসা করলেন, বঙ্গবন্ধুর প্রশংসা করলেন, জিয়া রহমানের প্রশংসা করলেন। সর্বশেষ যে বাক্যটার মূল বক্তব্য সবার শেষে, যে মাননীয় স্পিকার, এই চমৎকার পার্লামেন্টে যদি এরশাদ সাহেবকে এনে বসানো যায়, তাহলে একটা প্রাণবন্ত পার্লামেন্ট হয়। মানে দেখেন, বক্তব্য মানুষের আকর্ষণ করে নিয়ে আসার একটা বিষয় থাকে। মওদুদ আহমেদ তখন জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, অনেকেই ছিলেন সে সময়, সুরঞ্জিত সেনগুপ্ত থেকে শুরু করে সরকারি দলও অনেক প্রাণবন্ত পার্লামেন্টারিয়ান ছিলেন। এবং একটা পার্লামেন্টে তখন জমজমাট ছিল। এমনকি শাকা চৌধুরী, যার যুদ্ধ অপরাধের দায় মৃত্যুদণ্ড হলো, তিনিও সেই পার্লামেন্টে ছিলেন। ওই অবস্থার মধ্যে 91 সালের পার্লামেন্ট একমাত্র পার্লামেন্ট যেখানে বিরোধী দল আনিত স্বতন্ত্র সংসদ নুরুল ইসলাম মনির আনা একটা প্রস্তাব ছিল, সেটি ছিল যে কোস্টগার্ড, এখন যে কোস্টগার্ড আমরা দেখতে পাই, সেই বিলটা বেসরকারি দিবসে তিনি আনলেন। এবং সেদিন যে কোনো কারণে সরকারি দলের ট্রেজারি ব্রাঞ্চের লোক সংখ্যা কম ছিল, বিরোধী দল ভোটাভুটির দাবি জানালো প্রস্তাব শেষে, এবং শেখ রাজ্জাক আলী সাহেব তখন সভাপতিত্ব করছিলেন। রাজ্জাক আলী সাহেব তখন কি বললেন, রাজ্জাক আলী সাহেব চিফ হুইপ খন্দকার দেলোয়ার রিকোয়েস্ট করলেন যে এটা ভোটাভুটি না দেওয়ার জন্য এবং অন্যদিন রেফার করার জন্য। উনি সেটি করলেন না, রেফার করলেন না, এবং তিনি সেদিনই ভোটাভুটি দিলেন এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত মিলে এটার পক্ষে ভোট দিল এবং পাশ হয়ে গেল। নুরুল ইসলাম মনির তখন স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট এমপি ছিলেন। আমি বললাম এই কারণে বেসরকারি দিবসে বেসরকারি সদস্যের আনা বিলও পাশ হয়েছিল এই পার্লামেন্টে। এখন আমি শেষ করছি এটুকু বলে, এখন যে বিরোধী দল মানে ফিরোজ ভাই যেখানে অবস্থান করছেন, সেখানে ধরেন 3 জন মন্ত্রী সরকারের সঙ্গে সম্পৃক্ত, এরশাদ সাহেবের নিজ সরকারের একজন উপদেষ্টা, প্রাইম মিনিস্টার উপদেষ্টা। তো সেক্ষেত্রে খুব এত বিশ্লেষণের দরকার নেই। 4টি গুরুত্বপূর্ণ পদ সরকারের সঙ্গে থাকার পরে
কোনোভাবেই বিরোধী দল হওয়া যায় না এবং কম্পিটিশন দেওয়া সম্ভব নয়। আমাদের দেশে এমনিতে একটা ধরনের আমরা তোষামদের আমরা পেশাদারিত্বের জায়গাগুলো থেকে সরে যাচ্ছি। আমি রাজনীতিবিদদের কথা বোঝাচ্ছি না, আমরা যারা পেশাজীবী পেশাদারিত্বের অবস্থান করছি, আমরা নিজেরাই এতটা একটা চাটুকারিতার সংস্কৃতি বসবাস করছি, সেই জায়গা পার্লামেন্টের যে জায়গাটুকু রোল প্লে না করার কারণে হয়তো গণমাধ্যমের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটুকু অনেক বেশি থাকে যে তারা যদি একটা সঠিক রোল প্লে করে তাহলে আমি হয়তো বাস্তব ঘটনাটুকু জানতে পারবো। জনাব ফিরোজ রশিদ, অনেকেই বলে যে পার্লামেন্ট মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না বলে টকশোর দিকে অনেকেই ঝুঁকে পড়ছে। আসলে নিজাম ভাই যেটা বলছেন, আমি তো এখান অস্বীকার করে কিছু নেই, কারণ যেটা সত্য সেটা সবাই দেখে শোনে। পার্লামেন্টের উপরে কিছুটা আকর্ষণ, আমাদের পার্লামেন্ট টিভি যেটা আকর্ষণ কমে গেছে এই কারণে যে পার্লামেন্টে বিরোধী দলের কাছ থেকে যে প্রাণ খুলে বক্তব্য শুনতে চায় সেইটা মানুষ পায় না। সরকার তো একতরফা বক্তব্য দেবে সরকারের পক্ষে, কিন্তু ওই বক্তব্য খণ্ডন করে বিরোধী দলের তরফ থেকেও তো অনেক ভালো বক্তৃতা যেতে পারে, কিন্তু দেখা যায় যে সরকার যেভাবে তোষামত করে বিরোধী দল ওই কম্পিটিশন মেতে যায় যে কে কত বেশি করতে পারবে এবং সরকারের আকৃষ্ট করতে পারবে। তার একমাত্র কারণ হচ্ছে ইতিমধ্যে সরকারের 3 জন মন্ত্রী আমাদের আছেন। আমার নেতা জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, উনিও সরকারের একজন উপদেষ্টা হিসেবে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তখন জাতীয় পার্টির নেতারা মনে করে যে আমরা উল্টে বক্তৃতা দিয়ে লাভ কি, আমরা বরং আওয়ামী লীগ যত কথা না জানে তার চেয়ে বেশি ভাবে যদি আমরা আওয়ামী লীগের কথা বলতে পারি, যত রকম চাটুকারিতা আছে, কদমবসি রাজনীতি আছে, সব আমরা বলতে থাকি, তখন মানুষ টেলিভিশনটা বন্ধ করে অন্য চ্যানেল চলে যায়। এইটা টেলিভিশনদের দোষ না, পার্লামেন্টের টিভির দোষ না, জনগণের দোষ না, দোষ হচ্ছে আমাদের যারা বিরোধী দলের ভূমিকা পালন করতে নেমে আমরা আসলে বিরোধী দলের ভূমিকা পালন করতেছি না। আমি বারবার একটা কথা বলছি, দেখেন এইটা চাঁদের দেশে আমরা বাস করি না, এই দেশের একটা সংস্কৃতি আছে, দীর্ঘদিনের পার্লামেন্টের একটা ঐতিহ্য আছে, তার বাইরে আপনি যদি যেতে চান, যেমন স্বাধীনতার পর হঠাৎ করে সমাজতন্ত্র তো আমরা জানি, কিন্তু সেই সমস্তের মধ্যে বৈজ্ঞানিক লাগাইয়া একটা এই সারা দেশের একটা কাউতুল বাধাই দিল, গোলমাল সৃষ্টি হয়ে গেল। ঠিক এইভাবেই পার্লামেন্টারি প্র্যাকটিসে, পার্লামেন্টারি গণতন্ত্রে আমরা কিন্তু এইবার একটি বৈজ্ঞানিক গণতন্ত্র সৃষ্টি করে দিলাম। কেন? আমরা সরকারও থাকবো, বিরোধী দল থাকবো, কি শুধু বলে অসুবিধা কোথায়? ওই দেশে আছে, সেই দেশে আছে, সব দেশে তো এইগুলো রয়ে গেছে এবং এদের দেশ মুখস্থ কোন কোন দেশে এগুলো চলছে, এই সমস্ত বলে কিন্তু এই দেশের মানুষ এগুলো গ্রহণ করে না। ভাই ওই দেশে যাইয়ে তুমি ছাতু খান, ওই দেশে রুটি খেয়ে বাঁচেন, ওই দেশে যে ওয়াইন খেয়ে ভাত খান, কিন্তু আমাদের দেশে এটা চলবে না। আমরা 3 বেলা ভাত খাওয়া বাঙালি। এইখানে যে পার্লামেন্টারি প্র্যাকটিস আছে, এই যাবৎ দেখে আসছে মানুষ, তার বাইরে গেলে আপনাকে কেউ বিশ্বাস করবে না। যার জন্য আমরা জনগণকে ধোঁকা দিতে যাইয়া জাতীয় পার্টি, আমরা জনগণই আমাদের ধোঁকা দিয়ে দিচ্ছে। এবার এই নির্বাচনে আমাদের শোচনীয় পরাজয়, আমাদের লজ্জার ব্যাপার। কেন এটি হবে? জাতীয় পার্টি একটা বড় দল, আমরা 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম, এদেশে অনেক ভালো ভালো উন্নয়নমূলক কাজ করেছি, সরকারি কর্মচারীদের আমরা 2টো বোনাস দিয়েছি, কিন্তু আমরা কিন্তু সেই অবস্থাটা ধরে রাখতে পারিনি শুধু আমাদের এই চাটুকারিতার জন্য, শুধু আমাদের ব্যক্তিগত লাভ এবং লোকসান। আমরা এইগুলো যখন আমরা চিন্তা করে বক্তৃতা করি, তখন মনে করি যে কোনটা বললে লোকসান হবে ওইটা বলবো না, কোনটা বললে লাভ হবে, সরকারি দল আমার দিকে বেশি তাকাবে, বেশি আকৃষ্ট হবে, হাততালি। আমরা বক্তৃতা দিই, সরকারি দলে হাততালি দিয়ে সংসদ ফাটাই দেয়, তাহলে বুঝতে হবে আমরা কোন বিরোধী দল। সেই জন্যই মানুষ সংসদের যে টিভিটা এটা দেখতে চায় না। আমরা বিরোধী দল হিসেবে সম্পূর্ণভাবে কি বলবো, মানে ভূমিকা রাখতে অক্ষম, পারি নাই, এবং আমরা জানি না যাই পারবো কিনা। আপনার কাছে আবার আসবো জনাব খালেকুজ্জামান, টক শো কি কোনো টুল হিসাবে ব্যবহার করা যায় কিনা? ব্যবহার তো আপনি একভাবে আসছে, যেমন উনি যে কথাটা বললেন যে আসলে যেটা পার্লামেন্টের একটা চিত্রের কথা বললেন, বোধহয় টিআইবি বোধহয় বলেছিল যে এত কত মিনিট নষ্ট হয়, এটা নিয়ে আবার সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে আসলে এটা বাড়তি বাড়তি কথা বলে। এটা ঠিক, তারা অন্যগুলিও বলতে পারতো যে আমেরিকায় তারা এই ধরনের একটা গণতন্ত্রের বড়াই করে, কিন্তু ইরাক আক্রমণের আগে যে কথাগুলি আলোচনা করেছিল সেগুলি কত মূল্যহীন এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, এবং ব্রিটিশ পার্লামেন্টে যে ধরনের কুযুক্তি করে ইরাকে হামলা করেছিল, সেখানে কত সময় নষ্ট করেছে, এগুলি আনলে অসুবিধা ছিল না, তার সঙ্গে এটা আনা। এখন ওটা বলছেন যে বেশিরভাগই বন্দনা হয়, নিজেদের গুণ কীর্তন হয়। একটা কথা আছে যে
সরকারি দল তাদের গুণ কীর্তন যা বলে তার 20% রেখে আর বাকিটা বাদ দিয়ে দিতে হয়, আর বিরোধীদের সম্বন্ধে যা বলে তার 80%টা রেখে 20% কমায় দিতে হয়। আর তারা আবার সরকারের বিরুদ্ধে যেগুলি বলে তার মধ্যে 80% রেখে আর তাদের সম্বন্ধে যেটা বলে 20%, এরকম একটা হিসাব বলে। তো ফলে এখানে মূল কথাটা, যেমন ধরেন এই যে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধর্মঘটে আছে, আমাদের অর্থমন্ত্রী কি বললেন, যারা কিছু না বুঝেই করতেছে। এটা তো উচিত ছিল না তাদের সঙ্গে বসা, তাহলে সেটা আমরা দেখতাম, জনগণ দেখতো যে সেখানে শিক্ষকরা কি বলছেন, অর্থমন্ত্রী কি বলছেন। তাহলে উনি যে মন্তব্যটা করলেন, তাহলে এই মন্তব্য এটা তো ঠিক হয়নি। তার মানে এখানে একটা যে ওনার যুক্তি কি, কেন এই কথা বলছেন বা ওনারা কি বলছে। এবং এখানে দেখেন যে বেসরকারি স্কুলের যে ফি বৃদ্ধি পাচ্ছে, ঠিক নাই, হঠাৎ করে একদিন দেখা গেলো 300 টাকা, কোথাও 500 টাকা বৃদ্ধি করে দিচ্ছে, তাহলে কি নিয়ম নীতি থাকবে না? এখন অভিভাবক, ছাত্র ছাত্রী, এই কোমলতা শিশু সব ওখানে ধর্মঘট করছে, তাহলে সেখানে কন্ট্রোলটা থাকা উচিত নাই, সেখানে কোনো জবাবদিহিতা নাই। তারপরে কি আর দেখেন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি, সেটা হলো যে 2 জন স্থায়ী অধ্যাপক নিয়ে 10টা বিশ্ববিদ্যালয় চলতেছে এবং একজনও পূর্ণকালীন অধ্যাপক নাই। এরকম ফেনীতে ওনার এলাকায় একটা ইউনিভার্সিটি চলতেছে এবং এর মধ্যে 27টা বিশ্ববিদ্যালয়ে গত বছর কোনো গবেষণার বরাদ্দই ছিল না। যেই কারণে আজকে আমাদের দেশের প্রধান বিচারপতি তিনি বলছেন শিক্ষক, ছাত্র, কর্মচারী প্রত্যেকের মধ্যে অবক্ষয় দেখা যাচ্ছে, শিক্ষাটা বাণিজ্য হয়ে যাচ্ছে, শিক্ষার মান পড়ে যাচ্ছে। এবং একটা অ্যালার্মিং তিনি বলছেন যে ভবিষ্যতে কি হবে জাতির অবস্থা। কারণ শিক্ষা যদি ভেঙে পড়ে, শিক্ষার মান যদি নষ্ট হয়ে যায়, যদি বাণিজ্যিক ভিত্তিতে শিক্ষা দেওয়া চলতে থাকে, তাহলে এই জাতির ভবিষ্যৎ খুবই, ওদিকে আমরা বলছি আমরা মধ্যবায়ের দেশ হয়ে যাবো ইত্যাদি। বা তারপরে ধরেন যে কতগুলি জিনিস আছে সেগুলি, যে পদ্মা সেতুর ব্যয় বেড়ে গেল, এটা গভর্নমেন্ট বলুক যে কেন বাড়লো, বাড়তে পারে না, আমি সেটা বলবো না, বাড়তে পারে বা কমতেও পারে, কিন্তু কেন, সেটা কোনো অ্যান্সার নেই। হঠাৎ আমরা একদিন শুনি যেটা হয়ে গেছে। বা সেখানে আমরা 4 লেনে যদি আমরা দেখি যে ভারতের লাগে 10 কোটি, আমার এখানে লাগতেছে 59 কোটি, কারণটা কি? আমার এখানে লেবার চিপ, জিনিসপত্রের দাম কম, তাহলে বাড়ছে কেন? আপনাকে কথাগুলি জবাব দিতে হবে। ফলে এইসব জিনিসগুলোই নাই। ফ্লাইওভারে যদি পশ্চিমবঙ্গের খরচ তার চেয়ে আমার এখানে 10 গুণ বেশি খরচ কেন হবে? বা যদি আপনার ধরেন ভারতে আমরা কাঁটাতারের বেড়া দিতেছে, আরও নাকি বেড়া দেবে, তাহলে আমি ট্রানজিট কেন কীভাবে দিব? বেড়ার মধ্যে তো ট্রানজিট হয় না। তাহলে একদিকে আমরা বলছেন মধ্যমায় ভারতের চেয়ে নাকি আমরা উন্নতি বেশি করতেছি, তাহলে ওরা বেড়া দিতেছে কেন? বরং আমরা না বেড়া দিব, যাতে ওরা ঢুকতে না পারে। কিন্তু এই যে কথাগুলি, সেগুলো কোনো জবাব নেই। বা সুন্দরবনের বিদ্যুৎ কেন্দ্র, এখন ধরেন হবিগঞ্জে চা শ্রমিকরা 68 টাকা পায়। ওনাদের যে আমাদের যে সোনারগাঁ হোটেলে 1 কাপ চায়ের দাম হচ্ছে 96 টাকা, আর ওরা মজুরি পায় সেখানে মাত্র টাকা, 86 টাকা। এই লোকগুলি সেখানে কত বছর, 90 টাকা না, একটু বেশি, এখন 100-এর উপরে, 250 টাকা, 250 টাকা। যাক, আপনি সাহায্য করলেন, ধন্যবাদ আপনাকে। আগের একটা তথ্য বলছি, তো এখন এই ইয়াদেরকে বিহার থেকে নিয়ে আসছিল ইংরেজরা 150 বছর আগে। তাদের এই মজুরিতে চলে না, তাদের জমি দেওয়া হয়েছে, সেই জমিতে চাষাবাদ করে কোনো রকমে তারা বেঁচে থাকে। আপনি জমিগুলি এখন অধিগ্রহণ করতেছেন, এসিতে কেন? আর জমি নাই, খাস জমি আছে, আমরা বলছি যে এগুলি 2 ফসলি জমি, সেগুলি নেবেন কেন? ফলে এগুলি নিয়ে যে তর্ক, কথা, আলোচনা যেটা, সেটা হওয়া দরকার। সেই জন্য আমরা বলছি যে এটা বিষয়টা এরকম না, কারো পক্ষে বিপক্ষের কথা না। সেটা হইতে পারে পক্ষে আপনি একটা যুক্তি করবেন, আরেকজন তার কাউন্টার আর্গুমেন্টটা দেবে। কারণ হলো কত বেশি মতকে আপনি সংঘর্ষে নিয়ে আসতে পারছেন, কত বেশি মতকে সেখানে একটা জঙ্গম ক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারছেন। সেখান থেকে যদি একটা মত বেরিয়ে আসে, তাহলে এটা হলো গণতন্ত্রের শক্তি, এটা জনগণের শক্তি, এবং এটা দিয়ে দেশ অগ্রসর হতে পারে। আর যদি মতান্ধতা, সেখানে আপনি ওই যে নন্দীবরার গোসাইগঞ্জের ওই ধরনের একটা বিতর্ক লাগাই দেন, তাহলে সেটা দিয়ে কিন্তু কোনোদিন আর গণতান্ত্রিক শাসন হয় না এবং জনগণের শক্তিও গড়ে ওঠে না। আপনার কাছে আবার আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। লেট এডিশন এই পর্যায়ে আর একটা ছোট্ট বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের আলোচনা করছি টক শো গ্রহণযোগ্যতা নিয়ে। নাইম নিজাম, সরাসরি আপনার কাছে যেতে চাই। একটা খালিকুজ্জামান সাহেব বললেন যে একটা গ্রহণযোগ্যতা মত বেরিয়ে আসে টকশোর মাধ্যমে। এই সাজেশন পলিসি মেকাররা কতটুকু গ্রহণ করেন? প্রথমত আমি জনাব খালিকুজ্জামান সাহেব শ্রদ্ধা রেখে বলতে, পুরোপুরি নিরপেক্ষ মতামতগুলো আসে না। কিছু মানুষ কথা বলে, আবার আত্মমর্যাদা এবং সমাজে মানহানির ভয়ে অনেকে এখন কথাও বলতে চান না। যে যার যার একটা অবস্থান থেকে কথাটা বলতে হবে এই কারণে আমাদের দেশে পার্লামেন্ট যেহেতু একটু সেভাবে বিরোধী দল সক্রিয় নয়। বিএনপি 3টি মাস বাংলাদেশের যে নাশকতামূলক কর্মকাণ্ড সাথে সম্পৃক্ত হয়ে আগুন সন্ত্রাসের মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক অবস্থানটুকু নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে এখন প্রতিবাদের জায়গাটুকু থেকে তারা সরে গেল, রাজপথের দল থেকেও তারা সরে গেল।
তারা একটা অবরোধ ডাকলো, তারা কি এই অবরোধ কবে প্রত্যাহার করলো কি করলো না এটা কেউই জানি না আমরা। এখনো বহাল কি বহাল নয়, এটা আপনি আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি ডিক্লেয়ার করার আপনি প্রত্যাহার করলে সেটি জাতিকে জানাতে হবে। সেই সময় মানুষের জায়গাটুকু হলো মানুষ আশা করে টক শোতে কিছু মানুষ কথা বলবে, কিছু মানুষ সংকটগুলো বলবে, সমাধানের পথ বাতলে দিবে যেভাবে সমাধানটুকু হতে পারে। রাষ্ট্র তো কোনো খামখেয়ালিপূর্ণ অবস্থানে চলতে পারে না। দেশের আপনার মানে আইনকে নিজের একটা সুশাসন মানুষ একটা কামনা করে, যে একটা সুশাসন মানুষ দেখতে চায়। রুল অফ ল বলে যে জায়গাটুকু সেটুকু মানুষের একটা অবস্থান মানুষ মনে করে একটা রাষ্ট্র একটা রুল অফ ল বলে কিছু একটা থাকবে। এখন রাস্তার যে ছেলেটি জীবনে কোনোদিন বা অন্য সাধারণ একজন অন্য দল অন্য চিন্তার মানুষ, যিনি কোনোদিন আওয়ামী লীগ করেন নাই, ছাত্রলীগ করেন নাই, যুবলীগ করেন নাই, কৃষক লীগ করেন নাই, শ্রমিক লীগ করেন নাই, স্বেচ্ছাসেবক লীগ করেন নাই, কোনো সংগঠনই করেন নাই, এমনকি 2010ও আওয়ামী লীগের সঙ্গে তাকে দেখা যায়নি। হঠাৎ করে 1-2 বছরের দেশে আওয়ামী লীগের সংখ্যা বেড়ে গেল। তারা এই সুবিধাভোগী গ্রুপটা টকশোতে গিয়ে যেমন কথা বলে, আবার এই আরেকটা গ্রুপ আবার জমি দখল, হাটবাজার দখল, রাস্তা দখল, ফুটপাত দখল, এই নানা প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। এই কথাগুলো তো বলতে হবে মিডিয়া কর্মীদেরকে অথবা মিডিয়াকে অথবা যারা আসেন তাদেরকে, যে আমরা কিন্তু চাই মুক্তিযুদ্ধের চেতনার একটি দলই ক্ষমতা থাকুক, আমরা চাই রাষ্ট্র সঠিক একটা জায়গায় চলুক, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, জাতির জনকের প্রশ্নে এগুলো আপোষ হবে না। শেখ হাসিনা অসাধারণ অনেকগুলো ভালো কাজ করছেন, তিনি এত বড় একটা পদ্মা সেতুর মতো সাহসী পদক্ষেপ প্রশংসা করার মতো, তার আপনার বিদ্যুৎ সেক্টরে তার অসাধারণ অবদান, সড়ক অবকাঠামো খাতে তার অবদান অপরিসীম, শিক্ষা খাতে কৃষি খাতে তার একটা বিশাল অবদান শেখ হাসিনার। ওই জায়গাটুকুর অর্জনগুলো ম্লান হয়ে যায় কতিপয় ব্যক্তির অতি বাড়াবাড়ি, অতি চাটুকারিতি এবং দখল বাণিজ্যের কারণে। এই জায়গাটুকু রাষ্ট্র যদি সঠিক গাইডলাইন তখনই পাবে যখন কিছু মানুষ সত্যিকার কথা টকশোতে বলবে, কিংবা সত্যিকার কথা মিডিয়া তুলে ধরবে, কিংবা বাস্তবমুখী রাজনৈতিক দল হিসাবে তার দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের অনেকগুলো ছোট দলগুলোর কথা আমি বলছি না, বাম দলগুলোর সীমাবদ্ধতা আছে, ছোট দলগুলোর সীমাবদ্ধতা আছে। বড় রাজনৈতিক প্রতিষ্ঠান যারা নিজেদেরকে বড় অবস্থান তৈরি করে, তারা ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতিটা করতে গিয়ে সংকটগুলো তৈরি করে। তারা যদি জনগণের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতো, তাহলে তার ক্ষমতা যাওয়ার পথ পরিক্রমা আরো সহজতর হতো। সেটি না কারণে আজকে এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। কাজী ফিরোজ পলিসি মেকাররা কতটুক গ্রহণ করেন বলে আপনার মনে হয় এই বক্তব্যগুলি? দেখেন, রাজনীতিতে সবকিছু নির্ভর করে দলের যারা পলিসি মেকার তারা কি ধরনের কর্মসূচি নিচ্ছেন, দলকে কোথায় নিতে চাচ্ছেন, কোন পন্থায় নেবেন। স্বাধীনতার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন এবং তার সাথে তখন যারা তার সহযোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু উনি পলিসি করতেন এবং সেই অনুপাতে উনি এইটা ইমপ্লিমেন্ট করতো কাদের দিয়ে, তার প্রিয় সংগঠন ছাত্রলীগ ছিল তাদের দিয়ে। এখন তো তা হয় না। এখন ধরেন বিএনপি কথা বলি, এখানে চেন অফ কমান্ড নেই। বিএনপিতে বেগম খালেদা জিয়া কি চালান, না দিল্লি থেকে বা দেশের বাইরে থেকে, যুক্তরাজ্য থেকে, যুক্তরাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে চালানো হচ্ছে, কারা চালায়? যদি তাই হইতো তাহলে 100 দিন একটা হরতাল বা অবরোধ দেওয়া যে একটা দেশে, এবং এইভাবে নিরর্থক, যেটা সাধারণ লোক মারা গেছে, আমাদের ধন সম্পদ ধ্বংস হয়েছে, শুক্র শনি ছিল না, কোনো কাজ হয় না এটা। তা এই জন্য জনগণের কাছ থেকে দূরে চলে গেছে বিএনপি। আরেকটি কথা, যে আজকে গণতন্ত্র বলে চিৎকার করেন, আমি মনে করি তো গণতন্ত্র কবর সেদিনই হয়ে গেছে। এখন তো গণতন্ত্রের পোস্টমর্টম আমরা করতেছি। গণতন্ত্র কোথায় দেশে? যেদিন 21শে আগস্ট গ্রেনেড হামলা করলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে, একটি দলকে সম্পূর্ণ নিচ্ছেদ করে দেওয়ার জন্য, অর্থাৎ এই দলের সমস্ত নেতারা, বর্তমান প্রধানমন্ত্রী উনি থেকে শুরু করে এই দলের সমস্ত কেন্দ্রীয় নেতারা এক জায়গায় জড়ো হয়েছেন। অথচ সেইখানে যখন গ্রেনেড হামলা হয়েছে, কথা ছিল, সবাই ধারণা ছিল যে সবাই বোধহয় মারা যাবেন, অতএব এই একটি দল, বড় একটি দল নিশ্চয় হয়ে যাবে। তাতে কি হইতো? একদলীয় একটি শাসন হতো। আওয়ামী লীগ যদি ধ্বংস হয়ে যেত, কারা রাজত্ব করতো? বিএনপি, জামাত, একদলীয় একটা শাসন হইতো। তা এই তো গণতন্ত্রের ধারা। যারা গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের মৃত্যু তো ওই দিনই হয়ে গেছে। সেইখান থেকে ফিরে এসে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য এই 5ই জানুয়ারির এই দিনে যে নির্বাচন হয়ে গেছিল, অনেক বিতর্ক থাকতে নির্বাচন নিয়ে, কিন্তু এই নির্বাচনটা হয়েছিল গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য।
কিন্তু সেইটাও কিন্তু 1 বছর পরে, অর্থাৎ গত বছর 5ই জানুয়ারি থেকে আবার লাগাতার 3 মাসের বেশি অবরোধ দিয়ে দেশটাকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেল। তাতে জাতি এত পিছনে চলে গেছে, এখন গণতন্ত্রের কথা শুনলে, কারো কাছে কথা শুনলে শিউরে ওঠে। মানুষ কি চায়? মানুষ ভালো থাকতে চায়। এখন আগের মতন তো মানুষ না খেয়ে নেই। 7.5 কোটি মানুষ যখন ছিল তখন অনেকে 1 বেলা খেত, 2 বেলা খেত, অনেক সময় অভুক্ত থাকতো, আধা পেটে থাকতো। এখন 16 কোটি মানুষ 3 বেলা খাবার পরও খাবারের কোনো ঘাটতি নেই। রাস্তাঘাটে ফাস্ট ফুডের দোকান, ওই যে বললো যে 1 কাপ চায়ের দাম 100-200 টাকা থেকে শুরু করে 5 টাকা একটা পানের দাম রাস্তা ফুটপাতে, তাও কিন্তু উজাড় করে দিচ্ছে মানুষ খেয়ে। অর্থাৎ মানুষের এখন দৈনন্দিন যে লাইফ স্টাইল এটা চেঞ্জ হয়ে গেছে, ডাইভার্সিটি হয়ে গেছে। আমাদের দর্শকদের একটা প্রশ্ন ছিল আপনার কাছে, দিব। বলেন। নজরুল ইসলাম লিখেছেন, মাননীয় এমপি, আপনার চেয়ারম্যান বলছেন জনগণ আমাদের বিরোধী দল মনে করে না। এটা আপনার চেয়ারম্যানের কথা বলছে। এইরকম চিন্তা নিয়ে আপনারা কিভাবে সংসদে এটা আছেন? কিন্তু ব্যাখ্যা উনি একটু আগে দিয়েছিলেন, আমি আগের আপনাকে প্রশ্নতে ছিল কিন্তু দীর্ঘ বক্তৃতা দীর্ঘ দিয়েছি, বক্তব্যের পরে এই প্রশ্ন আসলে আর আসে না। আমার ধন্যবাদ। খালেকুজ্জামান, আপনার কাছে প্রশ্ন করব, কিন্তু তার আগে আরেকটা মতামত আছে, এটা নিয়ে রিয়াক্ট করা আপনার দরকার বোধ হয়। টক শো এর মতামত এবং রাজনৈতিক মতামত এক হয় না কেন, এটা উনি জিজ্ঞেস করেছেন রেজাউল। আর সিরাজ জিজ্ঞেস করেছেন, বর্তমানে টক শোর অতিথিরা যুক্তির চাইতে দলীয় সাফাই গাইতে বেশি অভ্যস্ত, এটা ওনার মতামত। আপনার কাছে এই একটা প্রশ্ন রইল আর কি, যে মতামত এক হয় না কেন, এক। আর পলিসি মেকাররা কি সাজেশন নেয় টক শো থেকে? উনি যেটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ এই প্রশ্নকারীকে। উনি যারা নীতি নির্ধারণ করেন তারা তো এখানে আসেন না, তো ফলে ওনারা যদি আসতেন তাহলে সেটা নিয়ে একটা যে কি নীতি উনি নির্ধারণ করেছেন আর বাস্তবে সেটা কি তার ফলাফল আমরা দেখছি, এটা নিয়ে একটা তর্ক আলোচনা হতে পারতো, তাহলে মানুষ বুঝতে পারতো, বা তারাও নীতি নির্ধারকরা প্রথম কথা হলো এখানে আসতে হবে। মন্ত্রী লেভেলের লোকজন আসেন, এখানে আসার দরকার নাই, কিন্তু তারা যদি মনোযোগটা দিতেন, কারণ মনোযোগ দেওয়ার সময় নাই তো। আমাদের রাষ্ট্রপতি বলছেন যে এখন রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে, তাহলে এখন রাজনীতিবিদ, এটা একটা প্রক্রিয়া, রাজনীতি আর ব্যবসা আরেকটা প্রক্রিয়া। তাহলে তারা যদি সারাক্ষণ ব্যবসা বাণিজ্য, বিদেশে ব্যবসা, বিদেশে বাড়িঘর, টাকা পয়সা এইসব নিয়ে ব্যস্ত থাকে, তাহলে পরে এটা মনোযোগ দেওয়া অত কঠিন কাজ। ফলে এটা অনেকটা আমলাদের উপরেই থাকে এই সমস্ত বিষয়গুলি। তো ফলে এখানে যেটা বলছে যে উনি যে কথাটা বললেন যে এটা আমাদের যে এখন এই 5 জানুয়ারি নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা, এর মধ্য দিয়ে যেটা আমরা বুঝতে পারি এখন গণতন্ত্রের কথা বলছেন। আসলে আমাদের দেশে গণতন্ত্র কোনো সময় গণতান্ত্রিক শাসন ছিল না, সামরিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, অসামরিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। যে কারণে ওনারা যখন বলেন যে আমাদের থেকে তোমরা কি ভালো, আমরা সামরিক স্বৈরশাসন করেছি, তোমরা ওই একই জিনিস তো, একই কাঠামোর উপর কাজ করছো, তবে সামরিক স্বৈরশাসন যেটা গণতান্ত্রিক ব্যবস্থাটা গড়ে উঠতে পারতো, সেখানে এখন ক্ষমতায় থাকাটা ঝুঁকিপূর্ণ, ক্ষমতার বাইরে থাকা আরো ঝুঁকিপূর্ণ, এই জায়গায় চলে গেছে। ফলে ক্ষমতা সে ছাড়তে পারছে না, আবার ক্ষমতার বাইরেও থাকতে পারছে না, এই জায়গায় যখন গেছে রাজনীতি। এখন এখানে যেটা বলছেন আপনি যে টক শোর যে বিষয়টা, এটাকে হিজ মাস্টার্স ভয়েস করলে এটার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। আবার এটাও ঠিক যে এই মুহূর্তে এই টক শোকে কার্যকর করতে গেলে আমাদের এটা দরকার, আমাদের বড় ধরনের সংস্কার লাগবে। কারণ এটা প্রমাণ করে যে এখানে যে ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন পদ্ধতি, স্থানীয় সরকার কাঠামো এবং তার গণতান্ত্রিক সংস্কার, অন্যান্য সবকিছু মিলে এটা যদি না করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ জায়গায় চলে যাবে। ফলে এখন যেটা বলছেন যে ইলেকশন কমিশন এখন যাদের বলছে যে ওরা সঠিকভাবে ওখানে ইলেকশন করছে না, আপনি যেমন বললেন ট্রাফিক পুলিশ কেন আমাদের যানজট কমাইতে পারে না, ও কমাবে কেমনে? অ্যারেঞ্জমেন্ট এরকম। হ্যাঁ, ট্রাফিক যে পুলিশ থাকে তার সমস্যা হলো উল্টা দিক থেকে গাড়ি যখন আসে তখন স্যালিউট দেওয়া উচিত না, তাকে ধরে পানিশমেন্ট দেওয়া উচিত, এই জায়গায় ভুল হতো। কিন্তু সে কি করে যানজট কমাবে? কিন্তু এই জায়গায় একটা কথা আছে, কিন্তু এই জন্য ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটাকে মানুষ বলছে দুর্নীতির দায় মুক্তির কমিশন। বা আমলাতন্ত্র এখন যেভাবে আছে, আমলাদের তোষণ করতে করতে যে জায়গায় গেছে, তাহলে এটা কিভাবে? এটা তো পাবলিক সার্ভেন্ট বলছে, এখন এটা হলো পাবলিকের মাস্টার, পাবলিক হ্যাজ বিকাম দি সার্ভেন্ট। তো ফলে এই জায়গায় চলে। আবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 1.25 লক্ষ বা 1.5 লক্ষ পুলিশ, 50,000 শুধু ডিপার্টমেন্টাল মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। ফলে পার্সেন্টেজ হিসাব করলে এই সংখ্যার পুলিশ যে পরিমাণ অপরাধ, এটা তাদের দোষ না। 1861 সালের যে আইনটা যেটা করেছিল ব্রিটিশ, সেটা হলো মানুষকে পিটানোর জন্য, দমন করার জন্য, সেই আইনে সেই অ্যাক্টে পুলিশ চলছে। ফলে এটাকে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপযোগী, স্বাধীন দেশের উপযোগী একটি পুলিশ বাহিনী আজ পর্যন্ত গড়ে ওঠে নাই, আমলা প্রশাসন সেভাবে গড়ে ওঠে নাই, এবং এখানকার নির্বাচন পদ্ধতিটা যেটা আছে এর মধ্যে সংস্কার আনতে হবে। ফলে আর দিকে স্থানীয় সরকার বলে আসলে কোনো কাঠামো আমাদের নাই। এখন এই যে আমরা পৌরসভা নির্বাচন করলেন, পৌরসভাটা কি? এখন প্রায় 460টা না উপজেলা আছে, তার মধ্যে 310টার মধ্যে পৌরসভা আছে। তাহলে একই আগে ছিল 3টা, একদিকে পৌরসভা ইলেক্টেড বডি,
একদিকে হলো এমপি আর হলো ইউএনও, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে আবার মেয়র। তাহলে এটা ওখানে কাঠামো কি, তার কার্যপরিধি কি, জবাবদিহিতা কোথায় এবং কিভাবে কেন্দ্রীয় সরকার থেকে সর্বনিম্ন পর্যায়ের সরকার, আপনি বলছেন যে সরকার না শাসন, এটাই তো আপনি ঠিক করতে পারেন না। ইংরেজিতে বলছেন গভর্নমেন্ট, বাংলায় বলছেন শাসন। তাহলে এই জায়গাটা এখন পরিষ্কার করার সময় আসছে, কারণ ইলেকশনের সময় তো কথা বলা যায় না, কিন্তু এখন এটার উপরে একটা হোমওয়ার্ক করা দরকার যে আসলে আমরা স্থানীয় সরকারের কয়টা কাঠামো থাকবে, আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং সেন্টার, এই 6 কাঠামো থাকবে। এগুলি কি স্থানীয় সরকারগুলি কি পরিপূরক, কমপ্লিমেন্টারি, সবটা মিলে কি গভর্নমেন্ট হবে নাকি এগুলি অধস্তন হবে? ফলে এখানে পলিসি মেকাররা যে বডি সেটা এক্সিকিউট করবে, নিচ থেকে উপর দিকে যাবে, উপর থেকে নিচ দিকে আসবে, প্রক্রিয়া কি হবে, এই অনেক কথা এর সঙ্গে যুক্ত আছে। তাইলে আজকে এই আলোচনাগুলি করা খুব দরকার। এ যদি না করেন, এখন কেউ বলছেন গণতন্ত্র হত্যা করতেছে, কেউ বলছেন বিজয় হয়েছে, ওই যে পথ বলে আমি দেব, রথ বলে আমি, সবকিছু দেখে হাসে অন্তর্যামী। গণতন্ত্র কই ধারে কাছে নাই। আপনি এখন বলছেন আমি ক্ষমতায় থাকলে এটা জয়, আর বলছে আমি না থাকলে এটা পরাজয়। ফলে এর কোনো মীমাংসা নাই। মীমাংসা হচ্ছে সত্যিকার জনগণের ক্ষমতায়ন, জনগণের শাসন, একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, তার জন্য একটা বড় ধরনের সংস্কার করা ছাড়া কোনো বিকল্প নাই। এখন টকশো কার্যকর করার জন্য এই ব্যাপারে আমি বলছি না যে সবাই একমত হইতে হবে, হ্যাঁ ভিন্ন মতগুলি আসুক না। আপনি কি মনে করেন এখন, আপনি নির্বাচন পদ্ধতি কি মনে করেন, আপনি স্থানীয় সরকার কি মনে করেন, আপনি আমলাতন্ত্র কিভাবে সাজানোর কথা বলছেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জবাবদিহিতা কি, এটা নিয়ে একটা ডিসকোর্স, এটা নিয়ে একটা ব্যাপক আলোচনা এগুলি হোক। এবং পলিসি মেকাররাও আশা করি ওনারাও এসে যুক্ত হবেন, অথবা দূর থেকে তারা এই বিষয়গুলি মনোযোগ দেবেন। এবং সেইভাবে যদি আমরা এটাকে আনতে পারি, তাহলে টকশোর যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আরও বাড়বে। আর তা না হলে এটা ওই সাহেব বিবি গোলামের বাক্সর মতো সেই জায়গায় চলে যেতে পারে। ফলে এখনো পর্যন্ত এই প্রত্যাশা আমরা মনে করি, যেমন এসএ টিভির কথা আমরা আজকের এই 500 এই দিবনে আমরা বলবো যে তারা যেন এই বিষয়টা খেয়াল রাখেন যে এখন এই যা চলছে এই চলা দিয়া কিন্তু আর আগাবে না। ফলে কিভাবে চলবে ভবিষ্যতে এর উপরে একটা আলাপ আলোচনা, বিভিন্ন মতগুলিকে একটা সংঘর্ষে নিয়ে এসে একটা জাতীয় মতামত বের করা, জনমতামত এখান থেকে সৃষ্টি করা, এবং সেইভাবে একটা গণতন্ত্র মানে জনগণের মতামত, জনগণের ঐক্য, জনগণের শাসন, সেই পথে অগ্রসর হলে আমরা শুধুমাত্র মুক্তিযুদ্ধের যে চেতনা, আপনি তো মুক্তিযুদ্ধ থেকে অনেক দূরে সরে গেছেন, আমি সেই কথাটার সুযোগ নাই, তাহলে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা এবং যে চেতনা তার বাইরে গিয়ে দেশ শাসন করলে ক্রমাগত সেটা নিচের দিকে নিম্নগামী হবে। ফলে এর কোনো বিকল্প নাই। নাইম নিজাম, 1 মিনিট সময় আছে আমাদের, ছোট্ট করে একটু জানতে চাই, অনেকেই বলে যে টকশো বন্ধ করে দেওয়া উচিত, আপনার মতামত জানতে চাই। না, মতামতকে কণ্ঠকে রোধ করে তো আপনি কোনো সংকটের সমাধান হবে না। আপনাকে বলতে দিতে হবে, আপনাকে শুনতে হবে এবং এটা সমাধানের পথ দিতে হবে। ওই বলতারের মতো যে আমি তোমার মতামত সাথে একমত হতে না পারি, তা আমি আমার জীবন দিয়ে হলো তোমার মতামতকে রক্ষা করবো, তোমার মতকে রক্ষা করবো। তাই ওই রকম একটা বিষয় আমরা এতটুকু আশা না করতে হবে। খালেকুজ্জামান সাহেব সাথে আমি একমত পোষণ করে এতটুকু বলতে চাই, আপনি কতগুলো জায়গায় কিন্তু আমাদের আপোষহীন অবস্থান থেকেই করতে হবে। আপনি টকশো বলি আর মিডিয়া বলি আর রাষ্ট্র শাসন বলি, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যাওয়ার কোনো সুযোগও নেই। আপনি যদি মুক্তিযুদ্ধকে সমর্থন না করেন, মুক্তিযুদ্ধ চেতনাকে সমর্থন না করেন, আমি তো মনে করি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার জন্য আপনার কম্পিটিশনে আসার কোনো দরকার নেই। আগে তো বাংলাদেশ শব্দটা, বাংলাদেশের প্রতি আপনার আস্থা বিশ্বাস সব থাকতে হবে, আমার সংবিধানের প্রতি, আমার জাতীয় পতাকার প্রতি, আমার বাংলাদেশের মানুষের প্রতি কমিটমেন্টটুকু সেই জায়গায় থাকতে হবে। এটা টকশো বলি, রাজনীতি বলি, মতামত বলি, মিডিয়া বলি, প্রত্যেকটা জায়গায় একটা অবস্থান থাকতে হবে, স্পষ্ট অবস্থান থাকতে হবে। আমরা আমাদের সমাজের নানা কাঠামোগুলোতে আমরা আমাদের অবস্থান থাকতে হবে না, একটা জায়গায় মানে মুক্তিযুদ্ধের প্রশ্নে আপনি দ্বিমত হওয়ার সুযোগ নাই। আপনি জাতীয় পতাকার প্রশ্নে কি দ্বিমত করবেন কি করে? আপনি এখন সংখ্যা তত্ত্ব, অবাস্তব যত সব কাল্পনিক বিতর্ক যুক্ত করে, শহীদ বিদ্যুৎ দিবস সম্পর্কে কাল্পনিক বিতর্ক তৈরি করে আপনি কি চান? আপনাকে স্পষ্ট করতে হবে, আপনি কি বর্তমান সংকটের সমাধান চান, না আপনি বিতর্ক তৈরি করলেন? বিতর্ক তৈরি করা খুব সহজ। এখন পাবলিক নিউসেন্স, আপনি রাস্তায় ন্যাংটো হয়ে ঘুরলেন, এটা পাবলিক নিউসেন্স ক্রিয়েট হবে, মানুষ এরকম একটা অবস্থা দেখবে। ওটা তো আর মানুষকে নিউসেন্স ক্রিয়েট করবে, নিউসেন্স ক্রিয়েট নয়। আমরা একটা বাস্তব সময় যারা রাজনীতি করবেন তাদের কাছে অনুরোধ যে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন জায়গা আপনার স্পষ্ট অবস্থানটুকু করুন। আর মতামতের ক্ষেত্রে একটি জায়গায় আমাদের সবারও একটি দায়িত্ববোধ, হ্যাঁ, মতামত ছাড়া কোনো জাতি, গোষ্ঠী, ব্যক্তি একমত কখনো কোনো কিছু হয় নাই। মুক্তিযুদ্ধ খালেকুজ্জামান ভূঁইয়া, কাজী ফিরোজ সাহেব করলেন কি করে? সবার মতামতটাকে সংগঠিত করে এবং একটা একমত করে সেই জায়গাটুকু প্রকাশ ঘটিয়ে, সেটাই তো আমাদের বাস্তবতা, সেখানে থাকতে হবে। জনাব নাইম নিজাম, কাজী ফিরোজ রশিদ, খালেকুজ্জামান, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এই দিনটাকে আমাদের সার্থক করার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।